আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। আপনারা সবাই জানেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্যারিফ পলিসি বা শুল্ক নীতি নিয়ে বেশ আলোচিত এবং বিভিন্ন দেশের উপরে বিভিন্ন রকমের শুল্ক আরোপ করেছেন তিনি এবং এক ধরনের আলোচনার মধ্য দিয়ে সেগুলোতে সুরাহা করবারও চেষ্টা করেছেন। বাংলাদেশও এর মধ্যে ছিল। বাংলাদেশ এটা নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের সঙ্গে এক ধরনের নেগোসিয়েশন করেছে অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ বিগত সরকার, এবং সেখানে একটা সাফল্য এসছে, যদিও এই সাফল্যটাকে খুব একটা আলাদা করে আমি আগেও বলেছি দেখবার কোনো সুযোগ নেই, কেননা এই যে শুল্ক কমানো হয়েছে সেটা পৃথিবীর অন্যান্য দেশের ক্ষেত্রেও কমানো হয়েছে। এমনকি সবচেয়ে বেশি যাদের উপরে শুল্ক আরোপ করা হচ্ছে যেগুলো, তার মধ্যে আমাদের প্রতিবেশী ভারত অন্যতম, তারাও সমঝোতার মধ্য দিয়ে সেটা অনেকখানি কমিয়ে এনেছে। এবং এই কমিয়ে আনায় অর্থাৎ সবারই বাড়ানো হয়েছে, সেটাকে কমিয়ে এনে আমাদের কি কতখানি লাভ হয়েছে সেটা নিয়ে আমি প্রশ্ন তুলেছিলাম এবং আমার কাছে মনে হয়েছিল এবং আমি একথা বলেছি যে এটা আসলে আলাদা করে বাংলাদেশ খুব বড় কিছু অর্জন করেছে, বা বাংলাদেশের তৎকালীন দায়িত্বে যারা ছিলেন, নেতৃত্বে যারা ছিলেন, মন্ত্রীবর্গ, উপদেষ্টাবর্গ, তারা খুব বড় অর্জন বাংলাদেশের জন্য নিয়ে এসেছেন, এটা দাবি তারা করছেন, কিন্তু সেটা আমার কাছে কখনোই মনে হয়নি। আজকে ওই প্রসঙ্গটি আলোচনার মধ্যে আছে, বিশ্বজুড়েই আলোচনার মধ্যে আছে। তার এই শুল্ক নীতি ইতিমধ্যেই আদালতে গেছে এবং সেটা আদালত একটা সিদ্ধান্ত দিয়েছে এবং সেটা প্রেসিডেন্ট ট্রাম্পের বিপক্ষে গেছে এবং এশিয়ার ভূ রাজনীতিতে এর যে প্রভাব, বিশেষ করে সাউথ এশিয়ায়, সেটা নিয়ে আমি খানিকটা আলোচনা আপনাদের সঙ্গে করবার চেষ্টা করব। এটা আমাদের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন একটা নতুন সরকার যাত্রা শুরু করেছে, কি ব্যাগেজ নিয়ে সে যাত্রা শুরু করলো, এটা একটু আমাদের খতিয়ে দেখা দরকার এবং সেই সঙ্গে এর প্রভাব বাংলাদেশের অর্থনীতিতে কি, বাংলাদেশের কি ধরনের কৌশল নেওয়া দরকার। রাজনীতির মতো অত উপাদেয় আলোচনা এটা নয়, কিন্তু এটা আমি মনে করি আপনার আমার জীবনের সঙ্গে অত্যন্ত সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ বিষয়। সো শুরুতেই আমি আপনাদের স্বাগত জানাই শ্রোতা মণ্ডলী, এবং আমার এই পডকাস্ট শুনবার জন্য আপনাদের আরো একবার স্বাগতম। আমি যেমনটা বলছিলাম যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বহুমাত্রিক বিষয় নিয়ে আমি আলোচনা করবার চেষ্টা করব। যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি, তার আইনি এবং রাজনৈতিক প্রভাব এবং দক্ষিণ এশিয়ার অর্থনীতি এবং ভূ রাজনীতিতে এর প্রভাব। আমরা শুধু সংক্ষিপ্ত বাণিজ্য নীতি নিয়ে কথা বলবো না, বরং বিশ্লেষণ করবার চেষ্টা করব এর বাস্তব প্রভাব কি, বিশেষ করে বাংলাদেশের রপ্তানি খাত, শ্রম বাজার, সরবরাহ শৃঙ্খল বা সাপ্লাই চেইন যেটাকে আমরা বলি, সেটাতে পরিবর্তনের দিক এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর কৌশলগত স্ট্র্যাটেজিক রিয়াকশন কিংবা প্রতিক্রিয়াকে এই জায়গাতে। এই আলোচনাটা খানিকটা গভীর, খানিকটা তথ্যভিত্তিক এবং বাস্তব উদাহরণে সমৃদ্ধ করবার চেষ্টা আমি করব। আমরা যদি ইতিহাসের দিকে ফিরে যাই তাহলে দেখব যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের আমেরিকা ফার্স্ট নীতি। I know what trending is better than anybody in the world. I've been trending my whole life. From the day I was born, I've been trending. I like the good publicity and I like the bad publicity. It all plays. তিনি প্রথম আমেরিকা ফার্স্ট নীতি হাজির করেননি জনসম্মুখে, এর আগেও এই নীতি যুক্তরাষ্ট্রে ছিল। যাই হোক, ট্রাম্প প্রশাসনের এই আমেরিকা ফার্স্ট নীতি মার্কিন বাণিজ্য নীতির একটা বড় মোড় ছিল, একটা বড় টার্নিং পয়েন্ট ছিল। এখন এই নীতির মূল উদ্দেশ্য যেটা আমাদের কাছে আমার কাছে মনে হয় যে মার্কিন শিল্পকে প্রতিযোগিতামূলক রাখা, মার্কিন ইন্ডাস্ট্রি সেটাকে কম্পিটিটিভ রাখা, বিশেষ করে চীনের যে উত্থান, সেই চীনের উত্থানের ফলে চীনের সঙ্গে এটাকে কম্পিটিটিভ রাখা তার জন্য খুব জরুরি হয়ে পড়েছে। আমেরিকানদের জন্য, যারা একেবারে ইমিগ্রান্ট আমেরিকান নন, যারা যদিও আমেরিকার জনসংখ্যারা প্রায় সবাই ইমিগ্রান্ট, তার মধ্যে হোয়াইট আমেরিকান বা আমেরিকান বলতে যাদেরকে বোঝানো, অনেকেই মনে করে থাকেন যে অরিজিনাল আমেরিকান যারা, তাদের কর্মসংস্থান এবং অফকোর্স যারা ইমিগ্রেন্ট হয়ে আমেরিকান হয়েছেন তাদেরও কর্মসংস্থান রক্ষা করা, এরা যেন বোঝা না হয়, এরা যেন কাজকর্ম করে খেতে পারে সেরকম একটা ব্যবস্থা করা। বৈদেশিক বাণিজ্যের একটা ঘাটতি সেটাকে কমিয়ে ফেলাও এই আমেরিকা ফার্স্ট নীতির উদ্দেশ্য, এবং শুল্ক নীতিটাকে কার্যকর ভাবে কেমন ছিল সেটাও একটু দেখা দরকার আমার মনে হয়। চীনের ইলেকট্রনিক্স, যেটা আমি বলছিলাম যে চীনের ইলেকট্রনিক্স, অটোমোবাইল, ইস্পাত পণ্যে উচ্চ শুল্ক, ইউরোপ এবং কানাডা থেকেও কয়েকটি পণ্যের শুল্ক আরোপ করা হচ্ছে এবং মার্কিন বাজারে আমদানিকৃত জিনিসপত্রের দাম বৃদ্ধি, গ্রাহকের ব্যয় বৃদ্ধি। বাংলাদেশের প্রেক্ষাপট যদি আমরা একটু দেখতে চাই তাহলে বাংলাদেশের পোশাক খাত মার্কিন বাজারের উপর অত্যন্ত নির্ভরশীল এবং এটা আমরা জানি।
মূলত মার্কিন সিঙ্গেল কান্ট্রি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রই প্রধান বাজার, এবং অবশ্যই ইউরোপ সামগ্রিকভাবে ইউরোপের সবগুলো দেশ মিলিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন হচ্ছে সবচাইতে বড় বাজার, কিন্তু সিঙ্গেল কান্ট্রি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের পোশাক খাতে, তৈরি পোশাক খাতের সবচেয়ে বড় বাজার সিঙ্গেল কান্ট্রি হিসেবে। 2025 সালের একটা হিসেব অনুযায়ী বাংলাদেশের পোশাক রপ্তানির প্রায় 60% মার্কিন বাজারে যাচ্ছে। শুল্ক নীতি আরোপের সঙ্গে সঙ্গেই অনেক বড় ব্র্যান্ড যেমন H&M, গ্যাপ, ওয়ালমার্ট বাংলাদেশ থেকে অর্ডার কমিয়ে দেয়। উদাহরণ যদি এখানে আমি দিতে যাই তাহলে দেখবো যে ঢাকা ভিত্তিক একটা বড় পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান হঠাৎ করেই তাদের উৎপাদনের 17% কমিয়ে ফেলে। শ্রমিকদের অতিরিক্ত সময়ের কাজ যেটা ওভারটাইম ছিল সেটা বন্ধ হয়ে যায় এবং আয় কমবার কারণে সামাজিক চাপটা বৃদ্ধি পায়। এই উদাহরণটা দেখাচ্ছে যে আন্তর্জাতিক নীতি কেবল অর্থনৈতিক নয়, সামাজিক এবং মানবিক প্রভাবও ফেলে। এর আইনি দিকটাকে যেটা আমি শুরুতে খানিকটা উল্লেখ করবার চেষ্টা করছিলাম যে সুপ্রিম কোর্টের রায় যেটা সম্প্রতি হলো সম্প্রতি একটা রায় হয়েছে, কিন্তু 2025 সালের মার্চে একটা রায় হয়েছিল, মার্কিন সুপ্রিম কোর্ট একটা গুরুত্বপূর্ণ রায় প্রদান করে এবং তখন তারা ঘোষণা করে যে প্রেসিডেন্ট কংগ্রেসের অনুমোদন ছাড়া শুল্ক আরোপ করতে পারবেন না। মূল পয়েন্ট যেটা এখানে সেটা হচ্ছে যে কংগ্রেস অনুমোদন ব্যতীত শুল্ক বৈধ নয়, যেটা প্রেসিডেন্ট আরোপ করতে দিয়েছেন। ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট IEEPA অনুযায়ী সীমিত শুল্ক আরোপ সম্ভব। এখন এই রায়ের পরিণতি কি? রায় প্রকাশের কয়েক ঘন্টার মধ্যে ট্রাম্প প্রশাসন 10 থেকে 15% শুল্ক কমিয়ে ফেলে। তবে বাজারে অনিশ্চয়তাটা দেখা যায় এবং এই অনিশ্চয়তা পুরোপুরি দূর হয়েছে এমনটা দেখা যায়। এই রায় প্রমাণ করে যে আন্তর্জাতিক বাণিজ্য কেবল অর্থনীতি নয়, এটা রাজনৈতিক, কৌশলগত এবং আইনি দিক দিয়ে অত্যন্ত সংবেদনশীল, অর্থাৎ সেন্সিটিভ। ব্যবসায়ীরা কেবল শুল্ক আর নয়, আইনি স্থিতিশীলতাও মূল্যায়ন করে। আমরা যদি উদাহরণ দিতে চাই তাহলে দেখব যে মার্কিন বাজারে সাপ্লাই চেইন পুনর্গঠন করতে উদ্যোক্তারা দ্রুত পদক্ষেপ নেন। বিভিন্ন কোম্পানি মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন সরবরাহকারীর খোঁজ শুরু করে। বাংলাদেশে সরাসরি প্রভাব কি? যদি আমরা ডেটা বা উদাহরণ দিতে চাই তাহলে দেখব যে 2025 সালে 6710টি পণ্যের মধ্যে বাংলাদেশের জন্য প্রভাবিত 2016টি পণ্যের তথ্য পাওয়া গেছে। রপ্তানি সুবিধাপ্রাপ্ত 1638টির মধ্যে বাস্তবে মাত্র 14টি পণ্যই মার্কিন বাজারে সফলভাবে পৌঁছেছে। রাজস্ব হ্রাস পেয়েছে প্রায় 499 কোটি টাকা। তো যারা শুনছেন তারা কল্পনা করুন, আপনি একজন উদ্যোক্তা, হঠাৎ আপনার মূল মার্কিন ক্রেতার অর্ডার কমে যায়। বিকল্পটা কি? উৎপাদন কমানো, শ্রমিক বেতন ঠিক রাখা, নতুন বাজার অন্বেষণ। আমি আবার যদি উদাহরণে যাই, ঢাকার একটা বড় পোশাক কারখানা, আমি আগেও বলেছি, তার উৎপাদন কমায়, শ্রমিকদের বেতন কিন্তু কমানো যায় না। এটা খুব সহজ কাজ নয়, কারণ বেতন একবার বাড়িয়ে দিলে সেই বেতন কমানো কিন্তু যে কোনো উদ্যোক্তার পক্ষে, যে কোনো মালিকের পক্ষে অত্যন্ত কঠিন কাজ। এবং ছোট ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলো আর্থিক একটা চাপের মুখোমুখি হয়। এই যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপট থেকে বোঝা যায় যে প্রস্তুতি এবং ঝুঁকি ব্যবস্থাপনাটা অত্যন্ত অপরিহার্য। সাপ্লাই চেইন বা সরবরাহ শৃঙ্খল পুনর্গঠন, শুল্ক নীতি কেবল বাংলাদেশের জন্য নয়, বিশ্বব্যাপী সাপ্লাই চেইন বা সরবরাহ শৃঙ্খলকেও পরিবর্তিত করেছে। এখানে মূল বিষয় হচ্ছে যে ইস্পাত, অ্যালুমিনিয়াম, প্রযুক্তি, গাড়ি খাতের বাজারে চাপ, বড় কোম্পানি, নতুন সরবরাহকারীর খোঁজ শুরু। এক্সাম্পল হিসেবে যদি আমরা দেখতে চাই যে আলকোয়া, কস্টকো ও অন্যান্য কোম্পানির উৎপাদন ভারতে এবং ভিয়েতনামে স্থানান্তর করেছে। সরবরাহ শৃঙ্খল পুনর্গঠন এবং শুল্ক বৃদ্ধির ঝুঁকিটা দেখা দিয়েছে। তো বাংলাদেশের সামনে সুযোগ কি এখানে? আমি মনে করি যে নতুন বাজার অন্বেষণের একটা সুযোগ, স্থানীয় উৎপাদন বৃদ্ধি করতে হবে, মান নিয়ন্ত্রণ এবং শ্রমনীতি উন্নয়ন। এটা আপনি কল্পনা করেন যে আপনি যদি একজন রপ্তানিকারক হন, এই পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে কেমন ধরনের প্রস্তুতি আপনার নেওয়া দরকার? নতুন সরবরাহকারীর সন্ধান, উৎপাদন বাড়ানো, মান উন্নয়ন, সবটাই কিন্তু জরুরি। আমরা এখন এই বিষয়ে সাউথ এশিয়ান দেশগুলোর প্রতিক্রিয়াকে দেখি। দক্ষিণ এশিয়ার দেশগুলোর শুল্ক নীতি এবং সুপ্রিম কোর্টের রায়ের কারণে সরাসরি প্রভাবিত। ভারতের কথা যদি বলি, তাদের কিছু রপ্তানি প্রকল্প স্থগিত, নতুন বাণিজ্য চুক্তির অপেক্ষা তারা করছেন। চীন, যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধের প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ার বাজারে একটা চাপ পড়েছে। সরবরাহ শৃঙ্খল অর্থাৎ সাপ্লাই চেইন পুনর্গঠন এবং নতুন চুক্তি। বাংলাদেশের ক্ষেত্রে কৌশলগত প্রস্তুতিটা অপরিহার্য। আমার কাছে যেটা মনে হয় এখানে একটা বড় ঘাটতি রয়েছে। বৈশ্বিক শুল্ক পরিবর্তনের সাথে সামঞ্জস্য রাখতে হবে। দক্ষিণ এশিয়ার জন্য অফকোর্স একটা সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া দরকার। দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা রক্ষা করবার জন্য কৌশলগত একটা পরিকল্পনা কিন্তু খুবই জরুরি। এখান থেকে কিছু শিক্ষণীয় দিক আছে এবং আমরা যদি পলিসি কথা বলি, কিছু সুপারিশও আমরা রাখতে পারি। মূল শিক্ষণীয় বিষয় হচ্ছে অভ্যন্তরীণ প্রস্তুতি, শ্রমিকের নিরাপত্তা, কারখানার মান নিয়ন্ত্রণ, রপ্তানি বৈচিত্র্য বাড়ানো দরকার, নতুন বাজারে প্রবেশ এবং পুরনো অর্ডার বা বাজার ধরে রাখা, সরবরাহের ক্ষেত্রে
সরবরাহ শৃঙ্খল নমনীয়তা, অর্থাৎ সাপ্লাই চেইনে এক ধরনের নমনীয়তা দরকার। অর্ডার এবং উৎপাদন দ্রুত সামঞ্জস্য করা, আন্তর্জাতিক নীতি সেটা বিশ্লেষণ জরুরি। শুল্ক নীতি এবং আইনি সিদ্ধান্তের প্রভাব মূল্যায়ন করা দরকার। এক্সাম্পলের দিকে যদি যাই, যে একটা কোম্পানি অর্ডার স্থানান্তর করে ভিয়েতনাম এবং ভারত থেকে বাংলাদেশকে সরাসরি প্রভাবিত না করলেও আমাদের প্রস্তুতিও কিন্তু জরুরি। আমাদের এখান থেকে কোম্পানি অন্যরা স্থানান্তর করতে পারে। তো আপনি কি মনে করেন যে বাংলাদেশ কত দ্রুত এই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে পারবে? কি মনে করেন আপনি, যিনি শুনছেন, যারা শুনছেন? ভবিষ্যতের দিক নির্দেশনা কি হওয়া উচিত? বাংলাদেশের ব্যবসায়ী এবং নীতি নির্ধারকদের জন্য আমার যেটা সুপারিশ, যে রপ্তানি খাতের মান উন্নয়ন করা দরকার, শ্রমিক নিরাপত্তা এবং বেতন নীতি উন্নত করা দরকার, বৈশ্বিক বাজারে নতুন পণ্য এবং সেবা যুক্ত করা দরকার, সরবরাহ শৃঙ্খল পুনর্গঠন এবং ঝুঁকি কমানো দরকার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছিলেন যে বাংলাদেশ যদি এখনই প্রস্তুতি না নেয় তাহলে শুল্ক পরিবর্তনের পর রপ্তানি খাত ধসে যেতে পারে। আমাদের বড় যারা এক্সপোর্টার আছেন বা প্রস্তুতকারক আছেন, উদ্যোক্তারা বলছেন যে সুপ্রিম কোর্টের রায় সাময়িক স্বস্তি দিল, সর্বশেষ যে রায় সেটা দীর্ঘমেয়াদে বাজারের জন্য বড় প্রভাব ফেলবে। এটা কেবল একটা অর্থনৈতিক ইস্যু নয়, আসলে যেটা আমি শুরুতে বলবার চেষ্টা করেছি, এটা জাতীয় কৌশল, রাজনৈতিক স্থিতিশীলতা অর্থাৎ পলিটিক্যাল স্ট্যাবিলিটি এবং শ্রমিকদের জীবন মানের সঙ্গে যুক্ত। এখানে আরেকটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়, যে সরবরাহ শৃঙ্খলের পুনর্গঠন মানে শুধু পণ্য উৎপাদন নয়, এটা লজিস্টিক, শিপিং, ভ্যাট ও কর নীতি এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়। উদ্যোক্তা, নীতি নির্ধারক এবং শ্রমিকদের মধ্যে সমন্বয় যদি না করা যায় তাহলে অর্থনৈতিক ক্ষতিটা কিন্তু অনেক বড় হয়ে উঠতে পারে এবং সেই ক্ষতি সামলানো কিন্তু দূর হয়ে উঠতে পারে। আপনি কি মনে করেন, ধরেন একটা প্রশ্ন আমি আপনাদের কাছে রাখতেছি, আপনি যদি বাংলাদেশের অর্থনীতি বা রপ্তানি খাতের সঙ্গে যুক্ত থাকেন, কোন ধরনের নতুন কৌশল আসলে আপনি গ্রহণ করবেন যাতে মার্কিন শুল্ক নীতি এবং সরবরাহ চেইনের ঝুঁকিটা কমানো যায়? একবার ভাবুন। সংক্ষেপে, যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি, সুপ্রিম কোর্টের রায় এবং দক্ষিণ এশিয়ার প্রতিক্রিয়া আমাদের দেখিয়েছে যে আন্তর্জাতিক বাণিজ্য কেবল অর্থনীতি নয়, এটা রাজনৈতিক, কৌশলগত এবং আইনি বিষয়ে গভীর প্রভাব ফেলে। বাংলাদেশের চ্যালেঞ্জ হচ্ছে মূলত প্রস্তুতি, এবং নতুন সরকারের জন্য সেটা বড় চ্যালেঞ্জ। শ্রমিকের নিরাপত্তা, মান নিয়ন্ত্রণ, রপ্তানি বৈচিত্র্য এবং সরবরাহ শৃঙ্খল, এই সবগুলোর সমন্বয়ে দেশের অর্থনীতি স্থিতিশীল রাখা সম্ভব। এটা সতর্কবার্তা এবং সুযোগ দুটোই। সঠিক পরিকল্পনা এবং কৌশল গ্রহণ করলে বাংলাদেশ বৈশ্বিক বাজারে তার অবস্থান শক্তিশালী রাখতে পারবে। চ্যালেঞ্জ যেখানে আছে, অপরচুনিটি সেখানে আছে, সেটা যেন আমাদের মাথায় থাকে। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবাই